সুপ্রিয় দর্শক, সেলিব্রিটি শো অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সালাম মাহমুদ। আজকে স্টুডিওতে কথা বলার জন্য উপস্থিত রয়েছেন আমাদের দেশের একজন বিশিষ্ট চিকিৎসক, লেখক ও সমাজসেবক এবং কার্ডিয়াক সার্জন ডাক্তার সাবরিনা হোসেন মিষ্টি। ডাক্তার সাবরিনা হোসেন মিষ্টি, আপনাকে স্বাগত জানাচ্ছি সেলিব্রিটি শো অনুষ্ঠানে। আপনি কেমন আছেন? থ্যাংক ইউ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি, ভালো আছি। তো আপনি তো আসলে একজন সেলিব্রিটি এবং নিয়মিত মিডিয়াতে আপনার উপস্থিতি, বিশেষ করে দেশ ও মানুষের কল্যাণে আপনি নিবেদিত। তো যেই জায়গাটিতে আপনি আসলে বেশি খ্যাতি অর্জন করেছেন চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে, তো সেই জায়গায় আমরা প্রথমেই একটু শুরু করব আমাদের দেশের মানুষের কল্যাণের জন্য। যে আমরা করোনার কারণে কিন্তু আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি সারা বিশ্বে, বাংলাদেশেও, এবং নতুন করে আর একটা ভেরিয়েন্ট এসেছে এবং সে ব্যাপারে অনেক সাবধানতা অবলম্বন করার কথা বলা হচ্ছে। আসলে সত্যিকার অর্থে এই করোনা এটা কতটুকু বিপজ্জনক বা এখানে কতটুকু সাবধানতা আমাদের অবলম্বন করতে হবে বলে আপনি মনে করেন? আমি তো মনে করি যে আমরা জানি যে এটা একটা মহামারী হিসাবে একটা সময়ে বিশ্বে এসেছিল। তো সকলের জীবনকে সেটা ভীষণভাবে প্রভাবিত করেছে এবং আমি বলবো যে আমি মনে হয় তার মধ্যে একটা বিশেষ ভুক্তভোগী। আমার জীবনে একটা স্থায়ী ছাপ রেখে গেছে করোনার সময়কালটা। তো এটা হচ্ছে যে একটা মানুষ হিসাবে বলতে গেলে অ্যাজ এ পার্সন, আর অ্যাজ এ ডক্টর হিসাবে যদি আমি বলতে যাই তাহলে এটাই বলবো যে এটা তো মানে যেভাবে একটা ভাইরাল ফিভারের ক্ষেত্রে যে পরিমাণ মানে প্রিকশন নেওয়া দরকার টু প্রিভেন্ট, মানে ফর প্রিভেনশন, সেই প্রিভেনশনগুলো আমরা মোটামুটি এখন সবাই জানি। 2020 সাল থেকে সবারই এটা মুখস্থ, ঠিক ওই নিয়মগুলো মেনে চলাটাই আমার মনে হয় যে গুরুত্বপূর্ণ। আর যেহেতু টিকা এসেছে আর হচ্ছে যে সবাই কম বেশি টিকা নিয়েছেন, তো সেক্ষেত্রে আমরা আশা করি যে সকলের বডিতে একটা অ্যান্টিবডি ডেভেলপ করেছে। তো এখন এটাকে কমব্যাট করাটা ইজিয়ার, মানে আগের তুলনায়। তো তারপরে যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে তাদেরকে, বিশেষ করে যাদের অন্য কোনো ডিজিজ আছে। কারণ আমরা জানি যে করোনাতে তারাই বেশি এফেক্টেড হয়েছে যাদের আন্ডারলাইং ডিজিজ ছিল, হাইপার টেনশন এক্সট্রিম লেভেলের, আনকন্ট্রোলড, তারপরে আনকন্ট্রোল ডায়াবেটিস, হার্ট ডিজিজ, রেনাল ডিজিজ, তারপরে মানে ম্যালিগন্যান্সি, অথবা যারা কোনো ইমিউনো কম্প্রোমাইজ কোনো কারণে যারা কোনো থেরাপি নিচ্ছেন। তো এই সব ক্ষেত্রে যারা ভুগছিলেন বা যারা হচ্ছে কি রেনাল ডিজিজের কারণে ডায়ালাইসিস করেন, তাদের ক্ষেত্রে কিন্তু করোনাটা মানে একেবারে মরণ ব্যাধি হিসাবে কাজ করেছে। তো সেক্ষেত্রে আমি সবাইকে বলবো, বিশেষ করে যারা মানে প্রোন, তাদেরকে আমি বলবো বেশি সতর্ক হতে, বা পরিবারের মধ্যে যারাই আছেন তারা বেশি সতর্ক হবেন। তো আমাদের দেশের যে স্বাস্থ্য সেবা বা স্বাস্থ্য খাত, যে আমরা দীর্ঘদিন দেখেছি যে আমাদের রোগীরা ভারতে চিকিৎসা করাতে যায়। এখন 5ই আগস্টের পরে যখন ভিসা বন্ধ হচ্ছে, এখন থাইল্যান্ডে যাচ্ছে, এবং আমরা শুনেছি যে চীনের বড় হাসপাতাল বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে। তো বর্তমানে আমাদের স্বাস্থ্য সেবার কি অবস্থা এবং কেন মানুষ ছোটাছুটি করছে, সেটির আদৌ কতটুকু প্রয়োজন, কি মনে করেন? অ্যাজ এ কার্ডিয়াক সার্জন আমি বলবো যে আমি যেমন মনে করি যে কার্ডিয়াক সার্জারিটা বিশ্বমানের বাংলাদেশের, এবং ডক্টরসরা খুবই ভালো, তাদের স্কিল, তাদের মানে নলেজ অনেক ভালো। তো হয় কি, যেমন ধরেন বাংলাদেশি কোনো প্রোডাক্ট ভালো হলেও ধরেন যার টেন্ডেন্সি যে না আমি আমি অ্যাফোর্ড করতে পারি, আমি হচ্ছে ইউএস এর প্রোডাক্টটা নিব, এটা হচ্ছে একটা মানে প্রতিযোগিতামূলক ব্যাপার। তো এখন কেউ যদি ভাবে যে না, বাংলাদেশের চিকিৎসকরা যত ভালোই হোক আমি এখন ইউএসএ গিয়ে ট্রিটমেন্ট নেব, সেই মানসিকতার পরিবর্তনটা কিন্তু সবকিছু মিলিয়ে ডিপেন্ড করে। অ্যাজ এ হোল যেমন দেশের স্বাস্থ্য খাতটাকে উন্নত করতে হবে, সেই সেই সাথে আবার দেশের মানুষের দেশপ্রেমটাকেও জাগ্রত করতে হবে যে না, আমি চিকিৎসা বাংলাদেশেই নিব। তো এটা হচ্ছে কি একটা মানে ওয়ান ম্যান শো না, এটা দুই পক্ষেই। যে আমাদের আমাদের স্কিলটা ডেভেলপ করতে হবে, আমাদের যারা এই এরিয়াতে আছে তাদেরকে, আবার সেই সাথে একজন মানুষকে ওই পরিমাণ রাখতে হবে, ট্রাস্ট রাখতে হবে দেশের ডক্টরসদের প্রতি, দেশের এই সিস্টেমটার প্রতি। তো আমাদের রোগীদের ক্ষেত্রে যেটি মনে হয় যে তারা মনে করে যে আমাদের দেশের ডাক্তাররা প্রচুর টেস্ট দেয় এবং তারা আসলে সেই আগ্রহী না চিকিৎসা করার জন্য, এবং বাণিজ্যিক দৃষ্টিভঙ্গিটা দেয় বেশি। সত্যিকার অর্থে কি আমাদের ভালো চিকিৎসক বাংলাদেশে আছে বা আমাদের সঠিক স্বাস্থ্যসেবা দেওয়ার মতো আছে, নাকি আসলে শুধু এই সব বাণিজ্যিক বিষয়গুলোই বেশি? আপনি কি মনে করেন? আমি মনে করি যে যারা এটা ভাবেন তারা হয়তো এখন পর্যন্ত বিদেশি চিকিৎসা নেননি।
কারণ হচ্ছে যে কোনো কান্ট্রিতেই অবশ্যই টেস্ট করেই তারপর হচ্ছে চিকিৎসা করা হয়। হ্যাঁ, মানে ওই মানে অন্য কিছু না, মানে যেটা হচ্ছে যে আপনার লাগবে যে চিকিৎসাটা। তো যেমন হচ্ছে যে কোনো উন্নত দেশে স্ক্রিনিং এর একটা ব্যবস্থা আছে। একটা Age 40 হয়ে গেলেই তারা অনেক কিছু স্ক্রিনিং করে ডিজিজের জন্য, কিন্তু বাংলাদেশের মানুষ স্ক্রিনিং এর জন্য কোনো পরীক্ষাই করে না যখন তাদের ওই সমস্যাটা হয়। যেমন হচ্ছে যে ওয়ার্ল্ডের বেশিরভাগ জায়গাতেই যেমন হচ্ছে যে কোলোনোস্কোপি, Age 40 হলেই কোলোনোস্কোপি করতেই হবে অ্যাজ এ স্ক্রিনিং। তারপরে হচ্ছে ব্রেস্টের কিছু টেস্ট, হ্যাঁ, তারপরে এরকম আরো বহু ক্ষেত্রে স্ক্রিনিং করা হয়। কিন্তু বাংলাদেশের মানুষকে আপনি একটা কোলোনোস্কোপি লিখে দিলে, না কেন করব, আমার তো কোনো সমস্যা নাই, ডাক্তার এটা কেন লিখে দিল। তো এরকম আমি মনে করি এটা জ্ঞানের অভাব। তো টেস্ট ইনভেস্টিগেশন যেগুলো, সেগুলো অবশ্যই যেগুলো প্রয়োজন সেগুলো দেয়া। আবার অপ্রয়োজনীয় টেস্টকে আমি কখনোই বলবো না যেগুলো করা উচিত। তো একজন চিকিৎসকই ভালো বলতে পারবেন যে কোন টেস্টটা তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট এবং খুবই ইম্পর্টেন্ট। তো সেই হিসাবেই আর কি। তো আপনি তো আমাদের দেশের একজন সফল চিকিৎসা বিজ্ঞানী এবং একটা সফল ক্যারিয়ার আপনার। তো আমরা দেখলাম যে বইমেলায় আপনার যে লেখা বই সেটি ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। তো আসলে এই বই কেন আপনি নিয়ে আসলেন এবং আসলে এত জনপ্রিয়তা বা আলোড়ন সৃষ্টি হওয়ার কারণ কি, আপনি কি মনে করেন? আম, প্রথম কারণ হচ্ছে যখন আমি লেখা শুরু করিনি তখনই মানে যখন প্রথম আমার বইটা তো আসলো, তো তখন কিন্তু প্রথম মেলাতেই, ওই মেলাতেই বইয়ের 4টি মুদ্রণ শেষ হয়ে গেছে। তা আমি এটা বলবো না যে একেবারে আমার লেখায় আকৃষ্ট হয়ে প্রথমে সবাই এসেছে, কারণ তখন তো কেউ আমার লেখা পড়েননি। তখন তারা এসেছেন যে কারাগার সম্পর্কে। আমি যেটা বলতে চাই যে বিশেষ করে নারী কারাগার সম্পর্কে এরকম একটা সূক্ষ্মাতি সূক্ষ্ম বর্ণনা একটা সাধারণ মানুষের আঙ্গিক থেকে, কোনো রাজনৈতিক পরিপ্রেক্ষিতে না, কিন্তু একটা সাধারণ বন্দিনী দৃষ্টিকোণ থেকে কারাগারের প্রতিটা বিষয়কে যেভাবে আমি চেষ্টা করেছি ইলাবোরেট করার, এবং এক একটা ঘটনা নারীদের জীবনে ঘটে যাওয়ার ঘটনা, সাধারণ নারী, হুম, তো সেটা তারা কোথাও পায়নি। তো পরে যখন লেখা পড়েছেন তখন তারা স্বাভাবিকভাবে আকৃষ্ট হয়ে পরবর্তীতে যখন পরবর্তী বইমেলায় যখন আমার বই আসলো তখন তারা লেখার কারণেই, যেমন অনেকে খুঁজতে খুঁজতে এসেছেন যে বন্দিনী কোথায় পাওয়া যাচ্ছে, কোন প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে, যে সাবিনা বইটা পড়বো, তো অনেকে খুঁজতে খুঁজতে সেজন্য এসেছেন। তো এই বইয়ের মধ্যে আসলে কি সাবজেক্ট আপনি তুলে ধরেছেন এবং তার ভিতরকার যে জিনিসগুলো সেটি যদি একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন। প্রথম আমার যে ফোকাস ছিল সেটা হচ্ছে যে কারাগারের জীবনটার কষ্টের কথা তুলে ধরা। অনেকটা ধারণা প্রচলিত আছে অনেকের মধ্যেই যে কারাগারে টাকা থাকলেই সবই সম্ভব, আরামায়েশ। এটাই একটা ভুল ধারণা। এই ধারণা কি করে, মানুষকে উদ্বুদ্ধ করে কোনো মানে কোনো ধরনের অপরাধের সাথে সম্পৃক্ত হতে, যে কারাগারে তো বুঝি আরামই হয়। আমার ফোকাসটা হচ্ছে এটা বোঝানো যে কারাগারটা খুব কষ্টের জায়গা, অতএব অপরাধ থেকে দূরে থাকা উচিত এবং অপরাধে সম্পৃক্ত হওয়া থেকেও দূরে থাকা উচিত। অনেক সময় দেখা যায় যে অনেকে কারাগারে যাচ্ছেন নিজের কোনো ইনভলভমেন্ট নাই, কিন্তু পারিপার্শ্বিকতার কারণে, সেই পারিপার্শ্বিকতা থেকেও যাতে নিজেকে দূরে রাখা যায়। আর আরেকটা ব্যাপার হচ্ছে নারী বিভিন্ন কারণে, কেন, কি কারণে, কি মানে মানে কি প্রেক্ষাপটে তারা কারাগারে আসেন সেটা দেখানো, যার ফলে মানুষজন বুঝবে যে কিছু কিছু সমাজে আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু ব্যাপারগুলো ফোকাস করা এখন দেখছি যে খুব জরুরি। যেমন হচ্ছে কারো পরকীয়া বা আনএথিক্যাল রিলেশনশিপ, হ্যাঁ, এগুলো যে কতটা ভয়ানক পরিণতি ডেকে আনতে পারে, হুম, সেগুলো থেকে মানুষ দূরে থাকবে যখন আমার এই বইটা পড়বে, যে না এগুলা করলে তো আমাকে কারাগারে যেতে হবে। তো এটাও একটা উদ্দেশ্য। আর আরেকটা বড় ফোকাস যে বন্দিনী ফাউন্ডেশন নিয়ে যেটা আমি কাজ করছি, যে বন্দিনীদের প্রতি মানুষের যারা অলরেডি সাজা প্রাপ্ত হয়েছে, সাজা খেটে বার হচ্ছে, তাদের সামাজিক রিহ্যাবিলিটেশন, যে তারা কোথায় যাবে। কারণ আদালতের সাজাটা শেষ হয়ে যাওয়ার পরেই শুরু হয়ে যায় সামাজিক সাজা। সমাজ তাকে হেয় করে, উপহাস করে, তার কোনো কর্মসংস্থানের সুযোগ হয় না, বিয়ে ঠিকঠাক বিয়ে ভেঙে যায়, আম, দেখা যাচ্ছে যে ছেলের সংসারে ঠাঁই থাকে না, ভাইয়ের সংসারে ঠাঁই থাকে না। তো সামাজিক এবং ফিনান্সিয়াল রিহ্যাবিলিটেশনটাই আমার একটা বড় মানে কাজ করার একটা জায়গা।
তো আপনি যে বন্দিনী ছিলেন বা আপনি সেখানে সময় কাটিয়েছেন, আপনি কতদিন ছিলেন এবং সেখানকার অভিজ্ঞতাটা কি, আসলে সেখানে কি পরিবেশ এবং কি ব্যবস্থা আমাদের একজন নারী বন্দিনীর জন্য? প্রথমে বলি যে কারাগারে কেউ সময় কাটায় না, কেউ জেলে থাকে না, সবাই জেল খাটে। জেল খাটে, হ্যাঁ, মানে জেলের সাথে খাটা শব্দটাই প্রযোজ্য, কারণ জেলখানায় প্রচুর কাজ করতে হয়। এখন কয়েদিদের তো নির্দিষ্ট কাজ থাকে, কিন্তু হাজতীদেরও কিছু কিছু কাজ অবশ্যই করতে হয়, যেমন ক্লিনিং। পুরাটা কারাগারটা কিন্তু ক্লিন করে ওখানকার কয়েদি হাজতীরা মিলেই। সেখানে বিশেষ করে নারী কারাগারে যেমন গাছ কাটার মতো কাজ থেকে শুরু করে ড্রেন পরিষ্কার থেকে শুরু করে সকল কাজ, যেহেতু নারী কারাগারে পুরুষরা প্রবেশ নিষেধ, ক্ষেত করা, কোনো ফ্রুটস এর মানে উৎপাদন করা, সবকিছু মেয়েরা করছে, সবকিছু। সে তাছাড়াও যেমন যে মেয়েদের কিছু কাজ শেখানো হয়, যেমন ধরেন হাতের কাজ শেখানো হয়, তারপর হচ্ছে কাঁথা সেলাই শেখানো হয়, এইসব কিছু টেইলারিং এর কাজ, এগুলা শেখানো হয়, যাতে মেয়েরা পরবর্তীতে যখন বের হয় তারা কিছু করে খেতে পারে। তো আপনি তো বন্দিনী ফাউন্ডেশন করেছেন, তো সেই ফাউন্ডেশন থেকে এখন আপনি কি কার্যক্রম করছেন এবং আগামীতে এটি নিয়ে আপনার কি ভাবনা? আমাদের মূল কাজটা হচ্ছে ফিনান্সিয়াল রিহ্যাবিলিটেশন, যে বন্দিনীরা বের হওয়ার পর তাদের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া, তাদের শিক্ষাগত যোগ্যতা অথবা তাদের স্কিল, হ্যাঁ, যা যদি কোনো প্র্যাকটিক্যাল স্কিল থাকে সে অনুযায়ী, কারণ বন্দিনীদের সহজে কেউ কাজে নিতে চায় না। হ্যাঁ, আর আরেকটা ব্যাপার হচ্ছে যে তাদের বৃদ্ধ বাবা মার ট্রিটমেন্টের ব্যবস্থা করা, আবার যদি তাদের ছোট বাচ্চা থাকে তাদের চিকিৎসা এবং শিক্ষার ব্যবস্থা করা। তো মূলত এই ব্যাপারগুলো নিয়েই আমরা কাজ করছি। তো বাংলাদেশে মানে সুখী সমৃদ্ধ একটি বাংলাদেশ করার জন্য আমরা যেমন বিভিন্ন ক্ষেত্রে গুরুত্ব দিতে দেখি, যেমন কৃষিক্ষেত্র, স্বাস্থ্যক্ষেত্র বা অন্য অন্য যে ক্ষেত্রগুলো আছে, তো সেক্ষেত্রে আমাদের যে চিকিৎসা বিজ্ঞান বা এখানে আমাদের সেরকম ডাক্তার বা জনশক্তি তৈরি করার জন্য আমাদের বর্তমানে কি ব্যবস্থা রয়েছে দেশের, এবং এক্ষেত্রে কি করণীয় সমৃদ্ধ একটি বাংলাদেশ বা সমৃদ্ধ স্বাস্থ্য খাত করার জন্য? আমার যেটা মনে হয় যে প্রত্যেকে যে যে অবস্থানে আছেন সেই সেই অবস্থানে থেকে নিজের কাজটা ভালো মতো বোঝা। কারণ একটা হসপিটালের কথাই যদি আমরা ধরি, অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছেন, অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক, যারা চিকিৎসক আছেন, যার যার কাজটুকু সেরকম করা। আমরা বাংলাদেশের ক্ষেত্রে দেখা যায় যে আমাদের একটা বিশেষ অভ্যাস হচ্ছে যে আমরা অন্যের কি করা উচিত সেটা আমরা খুব ভালো বুঝি, কিন্তু নিজের কি করা উচিত সেটাই আমরা জানি না। আমার মনে হয় যে প্রত্যেকে যে যার অবস্থানে আছেন সেই কাজটা যদি ঠিক মতন করেন, তাহলেই একটা সমৃদ্ধ বাংলাদেশ হওয়া সম্ভব। যেমন একজন চিকিৎসক কি কোন কাজটি ভালো মতো পারবেন, করবেন, করা উচিত, সেটা কিন্তু অন্য কেউ বুঝবে না। হ্যাঁ, আবার আপনি যেখানে এক্সপার্ট সেই কাজটা কিন্তু আমি বুঝবো না। তো প্রত্যেকের অবস্থানে থেকে সেই কাজটা করলে আমার মনে হয় যে সুখী এবং সমৃদ্ধ বাংলাদেশ করা সম্ভব। তো আমাদের দেশের আইনের শাসন নিয়ে আপনার কি মূল্যায়ন, যে আপনাকে যেভাবে আপনি যেভাবে জেল খেটেছেন বা গিয়েছেন সেটু কত ন্যায়সঙ্গত বা যুক্তিসঙ্গত ছিল, বা সেখানে আপনি আরো সুবিচার পেতে পারতেন কিনা, আপনি কি মনে করেন? আমি যেটা মনে করি যে আমি কেন, অনেকেই অনেকেই যে দেখা গেছে যে মিথ্যা মামলায় বা রাজনৈতিক কোনো উদ্দেশ্য চরিতার্থ করার জন্য বিভিন্ন কারণে কারাগারে গেছে এবং তাদের সাজা হয়েছে। এটা তো আমরা এখন দেখতেই পাচ্ছি যে কি কি ধরনের মিথ্যা হয়রানিমূলক মামলা, হামলা এগুলা হয়েছে। তো যেহেতু আমি যেহেতু আমাদের এখন একটা 31 দফা সামনে আছে, 31 দফা অনুযায়ী, এবং সেখানে তারেক জিয়া উনি যে এটা দিয়েছেন, 31 দফাটা দিয়েছেন, সেখানে খুবই গুরুত্ব পেয়েছে আইনের শাসন। আইনটা যদি সবার ক্ষেত্রে সমভাবে প্রযোজ্য হয় এবং কেউ কোনো এক্সট্রা বেনিফিট না পায়, তখন কিন্তু আইন ব্যবস্থার সাথে সাথে অন্যান্য ব্যবস্থাগুলো, বিচার ব্যবস্থা বলেন আর যে কোনো ব্যবস্থাই বলেন, সেগুলো সবগুলো অটোমেটিক্যালি আপগ্রেডেড হয়ে যাবে। তো আপনি তো একজন জাতীয়তাবাদী আদর্শের একজন সৈনিক এবং জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাসের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক। তো এই জিসাসের মাধ্যমে আপনারা কি কর্মসূচি করছেন বা আগামীর বাংলাদেশ গড়ার জন্য আপনাদের কি প্ল্যান আছে এই সংগঠনের মাধ্যমে? এখন হচ্ছে সকলেরই মূল ফোকাস হচ্ছে 31 দফার সফল বাস্তবায়ন, এবং হচ্ছে যে দেখুন 17 বছর একটা আদর্শকে ধারণ করা ক্ষমতার বাইরে থেকে,
ক্ষমতার বাইরে থেকে আদর্শ ধারণ করতে পারে মানুষ তখনই যখন তার ওই আদর্শটা অনেক স্ট্রং হয়, হ্যাঁ, কোনো কোনো প্রলোভন ছাড়া, কোনো কিছু ছাড়া। এবং এই যে মামলা হামলা এই যে চলেছে, তো এখন সবকিছু থেকে এখন একটা সময় হচ্ছে কি ঐক্যবদ্ধ থাকাটা, ঐক্যবদ্ধ থেকে যে যার, আমি একটা কথাই বলি সবসময়, যে যার অবস্থানে, যেমন যারা নেতা নেতৃস্থানীয় আছেন তারা তাদের কাজটা, আবার কর্মী যারা আছেন সবাইকেই যে একেবারে ওই পর্যায়ে যেতে হবে তা না, কর্মীদের কাজটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আমার মনে হয় যে সেই অবস্থানে থেকে সবার কাজটা করা উচিত। তো আপনি জাতীয়তাবাদী আদর্শের একজন সৈনিক হিসাবে আপনার প্রতি এসব অবিচার বা জুলুম হয়েছে, আপনার কি এ ধরনের কিছু মনে হয় এই বিগত দিনে? আমার এটাই মনে হয়। আচ্ছা, আমরা একটু জানতে চাই যে আপনি জাতীয়তাবাদী আদর্শের একজন সৈনিক, তো বেগম খালেদা জিয়া, তার যে আদর্শ এবং তার যে আপসহীনতা, এটি আপনাকে কিভাবে অনুপ্রাণিত করে? এটি আমাকে সবসময় অনুপ্রাণিত করে যে উনার ক্ষেত্রে আমি একটা জিনিসই মানে খুব বেশি আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে, সেটা হচ্ছে চির উন্নত মমশির। নজরুল ইসলামের যে সে বিখ্যাত লাইনটা যে চির উন্নত মমশির, এ কথাটা ওনার ক্ষেত্রে খুব বেশিভাবে প্রযোজ্য। যে কোনো সময় এই পর্যন্ত ওনাকে কোনো ধরনের ক্ষেত্রেই আপোষ করতে দেখা যায়নি। কারণ হচ্ছে যে এই কষ্টগুলো নেয়া, হ্যাঁ, এই যে মিথ্যা মামলায় যে এই সব কিছু, এই কষ্টগুলো না কিন্তু কম কথা না। সেই বুঝবে যার উপর কোনো মিথ্যা মামলা হয়েছিল। তো আমি এটা বুঝি এবং এই আপোষহীনতাই সবচেয়ে বেশি আমাকে টাচ করে। তো আগামীর মানে বাংলাদেশে যদি জাতীয়তাবাদী দল থেকে আপনাকে নমিনেশনের জন্য মূল্যায়ন করা হয় বা আপনাকে ধানের শীষ প্রতীক তুলে দেওয়া হয় বা এমপি হিসেবে নমিনেশন দেওয়া হয়, আপনার ভাবনা কি হবে? বা আপনি যদি সেক্ষেত্রে আগামীতে এইসব কোনো দায়িত্ব পান বা এমপি নির্বাচিত হন, তাহলে এই বাংলাদেশের জন্য আপনার কি স্বপ্ন হবে, কি পরিকল্পনা হবে? আমার মনে হয় যে স্বপ্ন দেখার জন্য এমপি হওয়া লাগে না, হ্যাঁ। আর হচ্ছে যে যারা, আমি যেমন সক্রিয় রাজনীতিতে মাত্র এসেছি, কারণ আমি সরকারি চাকরিতে ছিলাম, তো গত 5 বছর ধরে সরকারি চাকরিতে নেই দেখি সক্রিয় রাজনীতিতে আমি এসেছি, যদিও আমার পরিবার বিএনপি করে না দীর্ঘদিন থেকে। তো কিন্তু এখনই যে আমাকে নির্বাচনে দাঁড়াতে হবে এটা ভাবার কোনো কারণ নাই, এখন আমার কাজ করার সময়। 17 বছর যারা ত্যাগী নেতা তারা নির্বাচনে আসবেন, আমি এখন কাজ করব, হ্যাঁ। আর স্বপ্ন দেখা, কাজ করা, এটার জন্য কিন্তু সবসময় যে পদের দরকার হবে তা না। আমি পদে না থেকেও কিন্তু আমি আমার মানে সবচেয়ে বেশি সার্ভিস রেন্ডার করতে পারি যদি আমার সেই সদিচ্ছাটা থাকে। ধন্যবাদ আপনাকে। তো আমাদের যারা দর্শক আজকে এই অনুষ্ঠানে দেখছেন তাদের উদ্দেশ্যে আপনি যদি কিছু বলেন। আমি একটা জিনিসই সবসময় বলতে চাই যে প্রত্যেকটা মানুষের জীবনে আপস এন্ড ডাউনস থাকে, এটা কিন্তু আপনারা সবাই দেখেছেন। এই যে বিগত সরকারের যে উত্থান পতন সবকিছুই মানুষ দেখেছে। তো যে কোনো সময় যে কোনো মানুষের জীবনে এটা হতে পারে। তো সেরকম ব্যক্তি জীবনেও, রাজনৈতিক জীবনে যেমন এমন হয়, ব্যক্তি জীবনেও হয়। তো আমিও আমার লাইফে অনেক ধরনের কষ্ট, টানাপোড়েন, অনেক উপর থেকে একটা পতন হয়েছে, কিন্তু আমি কিন্তু হারিনি, ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছি এবং এখনো করে যাচ্ছি। কখনোই হারা যাবে না, হ্যাঁ, সবসময় এগিয়ে যেতে হবে এই স্পিরিটটা নিয়ে যে আমি যতদিন বেঁচে আছি ততদিন আমি কিছু করব, কিছু করে দেখাবো, নিজের জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য এবং রাষ্ট্রের জন্য। সেলিব্রিটি শো অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদের সঙ্গে অনেকক্ষণ আমরা ছিলাম, আলোচনা করলাম। আজকে সেলিব্রিটি শো অনুষ্ঠান আপনারা দেখলেন। পরবর্তী অনুষ্ঠানে আবার কথা হবে। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।